ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব ইন্টারন্যাশনাল রিলেশনসের একটি বিষয়। ইন্টারন্যাশনাল রিলেশনস বা সংক্ষেপে আইআর বাংলা হলো আন্তর্জাতিক সম্পর্ক। এক্ষেত্রে আমি ভিডিও দিয়েছি, এটা ক্লাস 12-এ আছে এবং এটা বিএ মেজর কোর্সে আছে এবং এমএ নেট পরীক্ষার জন্য এগুলি আছে। তো এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আদর্শবাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে, আদর্শবাদী দৃষ্টিভঙ্গি। আর আজকের আলোচনা হলো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। এটা আলোচনার আগে আমি একটু বলে রাখি যে আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে নতুন হলে, আর পুরাতন যারা সাবস্ক্রাইব করা হয়নি সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করছো এবং আমি চাইবো আরও বেশি করে আমার পাশে থাকার কথা। আমার যে ভিডিওগুলি করছি এগুলো আমি অতি সাধারণভাবে তুলে ধরবার চেষ্টা করছি। কঠিন বিষয় কিন্তু সহজ মনে হবে এবং সবটাই তোমাদের আজকে যারা ওল্ড সিলেবাসে দ্বাদশ শ্রেণী ক্লাস 12-এ তাদেরও কাজে লাগবে, বিভিন্ন ক্লাসের উপর ক্লাসে এবং ইউপিএসসি ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষাতেই তোমাদের এগুলো লাগবে। তো আজকের আলোচনা হলো বাস্তববাদী তত্ত্ব, ইংরাজি হলো রিয়ালিস্টিক থিওরি। এটা হচ্ছে রিয়ালিস্ট অ্যাপ্রোচ বলা হচ্ছে, বা অনেক সময় অনেক বাংলা বইয়ে এখানে মতবাদও বলা হয়। তো রিয়ালিস্ট তত্ত্ব বা বাস্তববাদী তত্ত্ব এর আবার দুটো ভাগ আছে। একটা হলো সাবেকি বাস্তববাদ বা পুরাতন বাস্তববাদ বা প্রথম যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে আলোচনা। আর একটা পার্ট হলো নয়া বাস্তববাদী তত্ত্ব। আজকের আলোচনা হলো তোমার সাবেকি বাস্তববাদী তত্ত্ব বা সনাতন বাস্তববাদী তত্ত্ব। এই তত্ত্বে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংঘাত আছে। আমরা আদর্শবাদী তত্ত্বে দেখেছি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের নিরাপত্তা বজায় থাকবে। আর এখানে বলা হচ্ছে বাস্তববাদী তত্ত্বে যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে সংঘাত আছে, পারস্পরিক বিদ্বেষ, পারস্পরিক বিরোধ আছে। এখানে সম্প্রীতির একটা অভাব আছে। এটাই হলো বাস্তববাদী বা সাবেকি বাস্তববাদের মূল কথা। আমরা বাস্তববাদী তত্ত্ব বা দৃষ্টিভঙ্গি আলোচনার ক্ষেত্রে ইউকের একজন কূটনীতিবিদ, অর্থাৎ ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা ব্রিটেনের একজন কূটনীতিবিদ, ডিপ্লোম্যাটিক এবং ঐতিহাসিক, তিনি হলেন কে? তিনি হলেন E.H. কার। E.H. কার দ্য 20-year ক্রাইসিস, দ্য 20 years ক্রাইসিস, এই বইটা 1939 সালে লিখেছেন। এই গ্রন্থে তিনি এই বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন এবং আরেকজন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ, তিনি হলেন বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সমর্থক বা মূল কর্ণধার। তিনি হলেন মর্গেনথাউ, H.J. মর্গেনথাউ। মর্গেনথাউ, দেখো, দি পলিটিক্স অ্যামং নেশনস। মর্গেনথাউ একটি বিখ্যাত বই তার, পলিটিক্স অ্যামং নেশনস, 1948 সালে এই বইটি লিখেছেন। তাতে তিনি বাস্তববাদী তত্ত্বের কথা
বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবার আমরা ইএস কার এবং আমরা আলোচনা বললাম মর্গেনথাউয়ের কথা। তার এই যে তত্ত্ব, এই তত্ত্বের যে বক্তব্য, সে কথা আমরা কিন্তু আরও আগে থেকেই বিভিন্ন জনের লেখাতে আমরা পেয়েছি। যেমন ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ ইউরোপের, ইটালির নবজাগরণের সন্তান ম্যাকিয়াভেলি, তার লেখাতে পেয়েছি। রুশোর লেখাতে আমরা বাস্তববাদী তত্ত্বের কথা আমরা জেনেছি। তা আধুনিককালে আমরা এই দুজনের কথা আমরা বিশেষভাবে মনে রাখব এবং আরও অনেকে এদের তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়েছে। এবার বাস্তববাদী তত্ত্বের মূল কথা কি এটা আমাদের জানবো। এটা পয়েন্ট আকারে আমরা তুলে ধরবো। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল সোসাইটি, আন্তর্জাতিক সমাজ। আন্তর্জাতিক সমাজে বহু ঘটনা ঘটছে, সেই ঘটনা বহু কার্যাবলী সম্পাদিত হচ্ছে, সেখানে কিন্তু দ্বন্দ্ব থাকছে এবং প্রতিযোগিতা থাকছে। দ্বন্দ্ব এবং প্রতিযোগিতা, কনফ্লিক্ট এবং কম্পিটিশন আন্তর্জাতিক সমাজে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা লক্ষ্য করি। আর আরও বলছেন যে এই যে দ্বন্দ্ব, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে তোমার ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্টকে কেন্দ্র করে তোমার ন্যাশনাল পাওয়ার, এটা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। ন্যাশনাল পাওয়ার মানে জাতীয় শক্তি, একটা রাষ্ট্রের শক্তি। আর এই রাষ্ট্রের শক্তির সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্ট, একটা রাষ্ট্রের স্বার্থকে বলা হয় জাতীয় স্বার্থ। তো প্রত্যেকটা রাষ্ট্রই কি চাই, তোমার জাতীয় স্বার্থকে বড় করে দেখে। প্রত্যেকটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থ সিদ্ধি করে তার ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করবার চেষ্টা করে। ন্যাশনাল পাওয়ার ধরো অর্থনৈতিক ক্ষমতা, সামরিক ক্ষমতা এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তার অবস্থান, আন্তর্জাতিক সমাজে তার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়গুলি তোমার ফার্স্ট যে পয়েন্ট আমরা তুলে ধরলাম। তাহলে বিভিন্ন রাষ্ট্র তার ন্যাশনাল পাওয়ারকে গুরুত্ব দেয়, বিভিন্ন রাষ্ট্র তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয়, যার ফলে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং প্রতিযোগিতা। এটা হলো 1 নম্বর বক্তব্য। নাম্বার টু মর্গেনথাউ বলছেন কি বলছেন? মর্গেনথাউ বলেছেন যে ব্যক্তির আচরণ যেমন স্বার্থের দ্বারা পরিচালিত হয়, ইচ অ্যান্ড এভরিবডি, আমরা মানব সমাজে, রাষ্ট্রের হোক আন্তর্জাতিক স্তরে আমরা যদি ভাবি, ইচ অ্যান্ড এভরিবডি অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেমন নিজের স্বার্থের দ্বারা পরিচালিত হই, নিজের স্বার্থের দ্বারা প্রভাবিত হই, নিয়ন্ত্রিত হই, তেমনি বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়। তাহলে মর্গেনথাউয়ের বক্তব্য কি? প্রতিটা রাষ্ট্র তার ন্যাশনাল ইন্টারেস্টকে বেশি গুরুত্ব দেয়, আর ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেয় বলে সেই রাষ্ট্রের যে আচরণ, বিহেভিয়ার, সেটা প্রকাশিত হয়। ন্যাশনাল ইন্টারেস্টে অ্যাকচুয়াল ছাড়তে চায় না, তখন কি হবে? আরেকটা রাষ্ট্রের সঙ্গে কনফ্লিক্ট হবে। আবার যার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সে তো প্রতিবাদ করবে না। সুতরাং এইভাবে বিচার বিশ্লেষণ করেছেন মর্গেনথাউ। তিনি বলছেন যে ন্যাশনাল ইন্টারেস্টের পিছনে সবাই ছুটছে, প্রত্যেকটা রাষ্ট্র ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দিচ্ছে, তার জন্যে তিনি বলছেন দ্বন্দ্ব অনিবার্য। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য। কারণটা কি? প্রতিটা রাষ্ট্র তার ন্যাশনাল ইন্টারেস্টকে, তার জাতীয় স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। জাতীয় স্বার্থকে গুরুত্ব কেন দিচ্ছে? তার ন্যাশনাল পাওয়ারটাকে বৃদ্ধি করবার জন্য। আর এই জন্যে উনি বলছেন যে প্রত্যেকটা রাষ্ট্রের
প্রত্যেকটা রাষ্ট্র তোমার মিন্সকে গুরুত্ব দেয় না, উপায়কে গুরুত্ব দেয় না, প্রত্যেকটা রাষ্ট্র তার লক্ষ্যকে গুরুত্ব দেয়। লক্ষ্য কি? প্রত্যেকটা রাষ্ট্র কোন উপায়ে তার ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রাখবে, কোন উপায়ে তার ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধি করবে, সেটা সেইটা উপায়টা ভাবে না, শুধু লক্ষ্যটা ভাবে যে আমাকে ন্যাশনাল ইন্টারেস্ট বৃদ্ধি করতে হবে, আমাকে ন্যাশনাল পাওয়ার বৃদ্ধি করতে হবে। তাই উপায়টা কোন পথে হয়, শান্তিপূর্ণভাবে না দ্বন্দ্বের মাধ্যমে হয়, সেটা কিন্তু বিচার বিশ্লেষণ এই তত্ত্বে করা হয় না। এইটা হচ্ছে মর্গেনথাইয়ের বক্তব্য অনুযায়ী। নাম্বার 3, ইন্টারন্যাশনাল পলিটিক্স মানে কি? আন্তর্জাতিক রাজনীতিতে স্টেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্টেট পাওয়ার একটা ভূমিকা পালন করে। দেখো, আন্তর্জাতিক সমাজে স্টেট যেমন চূড়ান্ত ক্ষমতার অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী, স্টেটের সার্বভৌম ক্ষমতা তার গভর্নমেন্ট প্রয়োগ করে বাস্তবে, সেটা আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে। স্টেটের সভরেন পাওয়ারকে গভর্নমেন্ট ব্যবহার করে। কিন্তু দেখো, এক্ষেত্রে এই যে ব্যবহারের ক্ষেত্রে, তাহলে আমরা দেখছি নন স্টেট অ্যাক্টরসের ভূমিকা কিছুটা আছে। এই তত্ত্বে, বাস্তববাদী তত্ত্বে বলা হচ্ছে যে আন্তর্জাতিক সমাজে, ইন্টারন্যাশনাল সোসাইটিতে, ইন্টারন্যাশনাল পলিটিক্সে, ইন্টারন্যাশনাল রিলেশনে কি ভূমিকা পালন করে? স্টেটই কিন্তু মেন ভূমিকা পালন করে। নন স্টেট অ্যাক্টরস মানে অরাষ্ট্রীয় সংস্থা, এমএনসি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, বিশ্ব ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইউনো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, অতিরাষ্ট্রীয় সংস্থা এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠন, সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, EU, আফ্রিকা ইউনিয়ন, এই সমস্ত আঞ্চলিক সংগঠন বিশেষ ভূমিকা পালন করে না। এই তত্ত্বে বলা হচ্ছে স্টেট অ্যাক্টর, বিভিন্ন রাষ্ট্র, অ্যাক্টরস হবে বিভিন্ন রাষ্ট্রগুলি আন্তর্জাতিক সমাজে, আন্তর্জাতিক রাজনীতি পরিচালনার ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টেট, কিন্তু নন স্টেট অ্যাক্টরসের ভূমিকা খুবই কম। নেক্সট তোমার 4 নাম্বার পয়েন্টে কি বলা আছে? এভরি স্টেট, প্রত্যেকটা রাষ্ট্র তার মিলিটারি ফোর্সকে বৃদ্ধি করতে চায়। তার কারণ স্টেটের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে, স্টেট সিকিউরিটি অফ স্টেট যদি বজায় রাখতে চাই, তাহলে কি করতে হবে? মিলিটারি শক্তিকে বৃদ্ধি করতে হবে। মিলিটারি শক্তিকে বৃদ্ধি করলে স্টেটের সিকিউরিটি বজায় থাকবে, স্টেটের সিকিউরিটিকে রাখতে পারবে। আজকে পৃথিবীর ছোট বড় মাঝারি সব রাষ্ট্রই কিন্তু তোমার মিলিটারি ফোর্সকে গুরুত্ব দিচ্ছে। প্রায় দেশের টোটাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, সেই ন্যাশনাল ইনকামের 75% তোমার মিলিটারি পারপাসে ব্যয় করছে, মিলিটারি ফোর্সের উপরে। তাহলে এই তত্ত্ব বলছে কি বলছে? মিলিটারি ফোর্সকে শক্তিশালী করে প্রত্যেকটা রাষ্ট্র, আর মিলিটারি ফোর্সের দ্বারাই প্রত্যেকটা রাষ্ট্র অপর রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। তাই তো আমরা দেখছি বিভিন্ন রাষ্ট্র আজই পরমাণু বোমা তৈরি করবার জন্যে, অস্ত্র তৈরি করবার জন্য প্রতিযোগিতায় নেমে পড়েছে, কার কত বেশি অস্ত্র আছে এটা প্রমাণ করবার জন্য। এবং এটা প্রকাশ্যে এবং আড়ালেও কিন্তু অস্ত্র তৈরি করছে। আজকে নিরস্ত্রীকরণের কথা যতই বলা হোক না কেন, এটা হলো বাস্তব, এটা হচ্ছে রিয়ালিটি। তাই আজকে ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে গেলে, স্টেবল কন্ডিশন, ইন্টারন্যাশনাল সিচুয়েশনকে স্টেবল কন্ডিশনে রাখতে গেলে তোমার কি করতে হবে? প্রত্যেকটা
রাষ্ট্রের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। তাহলে কি হবে? ব্যালেন্স অফ পাওয়ার, ভারসাম্য তৈরি হবে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তির ভারসাম্য। 5 নম্বরে বলা হচ্ছে যে এই যে ব্যালেন্স অফ পাওয়ারের কথা আমি বললাম, 5 নম্বরে বলা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করবার জন্য শক্তি জোট গঠন করে। দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের পর কি হয়েছে? বহুকেন্দ্রিক যে রাজনীতি, সেটাই ছিল ব্যালেন্স অফ পাওয়ার। এবার দ্বিতীয় মহাযুদ্ধে অক্ষর শক্তির জাপান, জার্মানি, ইটালি, এই শক্তিগুলো ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ইংল্যান্ড সামরিক এবং অর্থনৈতিক শক্তির দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। আবার ফ্রান্সকে হিটলারের বাহিনী আক্রমণ করাতে ফ্রান্সও কিন্তু সামরিক অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। এইবার থাকলো সোভিয়েত রাশিয়া, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধের ঠিক পরে 1945 সালে পরমাণু বোমা আবিষ্কার করে ফেলল। তো পারমাণু শক্তির অধিকারী হয়ে গেল। আর সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় মহাযুদ্ধে ক্ষতি হলেও সে এই যুদ্ধের মধ্য দিয়ে বিভিন্ন দেশে কমিউনিস্ট আন্দোলনকে সমর্থন জানিয়ে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এবং সোভিয়েত ইউনিয়ন তার সমাজতন্ত্রের সম্প্রসারণ ঘটিয়েছে। তাহলে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত 1947-এর আগে পর্যন্ত যুদ্ধে ইনভলভ হয়েছে, যুদ্ধে যোগদান করতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। কিন্তু তার যে ফরেন পলিসি, সেটা ছিল আইসোলেশন পলিসি, অর্থাৎ বিশ্ব রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে রাখবে, চড়াবে না নিজেকে। 1823 সালে রাষ্ট্রপতি মনরো, তার সময় থেকেই 1823 সালে আইসোলেশন পলিসি মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ নীতির ক্ষেত্রে গ্রহণ করেছিল। দ্বিতীয় মহাযুদ্ধে শুধু জড়িয়ে পড়েছে, তার সে সুপার পাওয়ারসের পরমাণু বোমার অধিকারী হয়েছে এবং 1947 সালে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান এই আইসোলেশন পলিসিকে, ফরেন পলিসিতে আইসোলেশন পলিসিকে ত্যাগ করে ইনভলভমেন্ট পলিসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্সে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে, না নয় সোভিয়েত ইউনিয়ন এগিয়ে আসছে। মার্কিন কংগ্রেসের সমর্থন আদায় করেন ট্রুম্যান ডক্ট্রিন এবং পশ্চিম ইউরোপের যুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে বাঁচাতে হবে। না হয় আমরা যদি আর্থিক সহযোগিতা না করি, আমরা যদি তাদের সামরিক দিক থেকে নিরাপত্তা দিতে না পারি, তাহলে সোভিয়েত ইউনিয়ন পশ্চিম ইউরোপের দেশগুলিকে গ্রাস করে ফেলবে। তাই আমাদের এই মুহূর্তে একটা ইনভলভমেন্টের পলিসি। তাহলে এটা বাস্তববাদী তত্ত্বে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে প্রত্যেকটা রাষ্ট্র তোমার কি বলছে, প্রত্যেকটা রাষ্ট্র তোমার শক্তির সাম্য একটা ব্যালেন্স পাওয়ারে যাবার চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির আর শক্তিজোট, আর অন্যদিকে পুঁজিবাদী দেশগুলির নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ফরেন পলিসি চেঞ্জ করলো এবং পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে জোট গঠন করলো, এখানে ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়ে গেল। এটা বাস্তববাদ। এবং এই যে বাস্তববাদটা ঠান্ডা যুদ্ধের একটা পরিস্থিতিতে, দ্বিতীয় মহাযুদ্ধের একটা পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বাইপোলার পলিটিক্স, তাকে কেন্দ্র করে একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো তৈরি হয়েছে, সেন্টো প্রভৃতি সামরিক শক্তি জোট সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণকে রোধ করবার জন্য। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তার পাল্টা হিসাবে সামরিক জোট ওয়ারশো চুক্তি করেছে সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে। ওকে, ফাইন। এবার দেখো, তাহলে এটা ব্যালেন্স অফ পাওয়ার। তাহলে ব্যালেন্স অফ পাওয়ার ঠিক হয়ে গেল। আমরা বাস্তববাদ নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়নের পতন, কোল্ড ওয়ার এর অবসান, আর বাইপোলার পলিটিক্স অর্থাৎ পৃথিবীর রাজনীতি দুটো মেরুতে কেন্দ্রীভূত। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মেরু, আর একটা হচ্ছে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মস্কো মেরু। এই দুই কেন্দ্র থেকে পলিটিক্স চলতো। সেটা কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন, ঠান্ডা যুদ্ধের অবসান এবং এক মেরুবাদের আবির্ভাব হয়েছে দ্বিমেরুবাদের অবসানের ফলে। এইটা হলো বাস্তববাদী তত্ত্বের
ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্য নীতি, শক্তির ভারসাম্যের নীতি। 6 নাম্বার, রাষ্ট্রনায়করা, প্রত্যেকটা স্টেটের রাষ্ট্রনায়করা তারা কি করে? পাওয়ারকে গুরুত্ব দেয়, রাষ্ট্রের শক্তিকে গুরুত্ব দেয় আর সামর্থ্যকে গুরুত্ব দেয়। সেই জন্যে প্রতিটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক সরকার যারা, যে দেশে যে ধরনের সরকার থাকুক না কেন, গণতান্ত্রিক সরকার থাকতে পারে, একনায়কতান্ত্রিক সরকার থাকতে পারে, সমাজতান্ত্রিক সরকার থাকতে পারে, যে সরকারই থাকুক না কেন, প্রত্যেকটা রাষ্ট্রের শাসক শ্রেণী কর্ণধার তারা ন্যাশনাল পাওয়ারকে বেশি গুরুত্ব দেয়, ন্যাশনাল পাওয়ার বৃদ্ধি করতে চায় এবং তাদের এবিলিটি, তাদের সামর্থ্য বৃদ্ধি করতে চায়। এর জন্য কি করে? তারা মরালিটিকে গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় না। শক্তি বৃদ্ধির ক্ষেত্রে, ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধি করবার ক্ষেত্রে দেয়ার ইজ নো নিড মরালিটি, সেখানে কোনো মরালিটি থাকবে না, মরালিটি অপ্রাসঙ্গিক, এই বাস্তববাদী তত্ত্বে বলা হলো। নেক্সট পয়েন্ট, 7 নাম্বার, শর্ট করতে হবে। ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাবজেক্ট ম্যাটার কি বলতো? ন্যাশনাল ইন্টারেস্ট। প্রত্যেকটা রাষ্ট্রের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বাস্তববাদী তত্ত্ব বলছে প্রত্যেকটা রাষ্ট্রের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাশনাল ইন্টারেস্ট, মানে জাতীয় স্বার্থ। দেখো, ওয়ার্ল্ড পাওয়ারফুল, মানে স্টেটরা, মানে ওয়ার্ল্ডে পাওয়ারফুল হতে চায় ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধি করে, ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দিয়ে। জেনারেলি, মানে সাধারণত ন্যাশনাল ইন্টারেস্টকে তারা বেশি গুরুত্ব দেয়, আর ন্যাশনাল ইন্টারেস্টটাকে বজায় রাখার জন্যে, ন্যাশনাল পাওয়ারকে বৃদ্ধি করার জন্যে তারা কি চাই? ইন্টারন্যাশনাল একটা স্টেবল কন্ডিশন চাই, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা স্থিতাবস্থা বজায় রাখতে চাই। বাস্তববাদী তত্ত্বে এই কথা বলা হলো। 8 নাম্বার, মর্গেনথাউ, হ্যাঁ, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে, আমি বলেছি আগে, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে বলেছেন 6টে নীতির কথা বলেছেন মর্গেনথাউ। 8 নম্বরে বলছি 6টা নীতি কি? যে প্রত্যেকটা স্টেট লিডার, উনি বলছেন প্রত্যেকটা স্টেট লিডার বা গভর্নমেন্ট মুখে কি বলছে এটা বড় কথা না, তাহলে বড় কথা কোনটা? বড় কথা হলো সে কাজে কি করছে, বাস্তবে কি করছে, সেটাই বড় কথা। আজকে মার্কিন প্রেসিডেন্ট মুখে বলল আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে হবে, ওই তো পিসফুল কোএক্সিস্টেন্স পলিসির কথা বলেছিলেন উইড্রো উইলসন। ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখে, রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলেছেন। কিন্তু বাস্তবে কি কিন্তু সেটা সম্ভব হয়েছে বলো তো? সম্ভব হয়নি তো। তাহলে তো সে সাম্রাজ্যবাদী নীতি কেন গ্রহণ করে? নয়া সাম্রাজ্যবাদ যখন নিপাত যাক স্লোগান উঠল ইউনো গঠনের পর, তখন কি মার্কিন যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যবাদী নীতিকে ত্যাগ করেছে? সাম্রাজ্যবাদ নতুন রূপ ধারণ করেছে, নয়া সাম্রাজ্যবাদ সৃষ্টি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে আমরা মর্গেনথাউয়ের এই বক্তব্য কি, যে রাষ্ট্রনায়ক মুখে কি বললেন সেটা বড় কথা না, বাস্তবে কি করেন সেটাই হলো বড় কথা আন্তর্জাতিক রাজনীতিতে। নাম্বার 2, মর্গেনথাউ আরেকটা নীতির কথা বলেছেন। কি নীতি? পাওয়ারের প্রেক্ষাপটে, প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রেক্ষাপটে ন্যাশনাল ইন্টারেস্টকে ঠিক করা হয়, জাতীয় শক্তির প্রেক্ষাপটে ন্যাশনাল ইন্টারেস্টকে ঠিক করা হয়। আমি আগেই বলেছি প্রত্যেকটা রাষ্ট্র ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেবে। একটা সবল শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে বা একাধিক রাষ্ট্রের মধ্যে চুক্তি হচ্ছে, তাদের মধ্যে যে দুর্বল তাদের ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হবে। সাময়িকভাবে দুর্বলের মনে হতে পারে দুর্বল রাষ্ট্রে যে আমার ন্যাশনাল ইন্টারেস্ট বজায় থাকছে, সেখানে কিন্তু তোমার কোর স্টেট যেগুলো উন্নত স্টেট সে তাদের লাভ হবে, আর সেমি পেরিফেরি এবং পেরিফেরি স্টেটের লাভ কম হবে। আপাত দৃষ্টিতে তাদের লাভ হতে পারে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেমি পেরিফেরি এবং অর্থাৎ উন্নয়নশীল দেশ এবং অর্থ উন্নত বা অনুন্নত দেশগুলি
পোর স্টেট অর্থাৎ উন্নত স্টেটের সঙ্গে কোনো চুক্তি আলাপ আলোচনা করলে বা তারা নিজের স্বার্থকে অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টকে সিদ্ধি করবার জন্যে চুক্তি করে ঠিকই, কিন্তু তারা নির্ভরশীল হয়ে পড়ে উন্নত দেশের কাছে। এইটা 2 নাম্বার হচ্ছে পাওয়ারের প্রেক্ষাপটে ন্যাশনাল ইন্টারেস্ট ঠিক হয়, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট বড় বড় রাষ্ট্রগুলির মানে লাভ হয়, ন্যাশনাল ইন্টারেস্ট পূর্ণ হয়। 3 নাম্বার মর্গেনথাউ বলেছেন যে ন্যাশনাল ইন্টারেস্ট নির্ভর করে শুধু পাওয়ারের উপর নয়, পাওয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ, সাংস্কৃতিক অবস্থার উপর, পলিটিক্যাল অবস্থার উপর এবং মিলিটারি শক্তির উপরে নির্ভর করে তোমার ন্যাশনাল ইন্টারেস্ট। মিলিটারি শক্তি কতটা ভালো তার উপরে, তার সাংস্কৃতিক পরিবেশ, দেশের মানুষ কতটা সচেতন সে তার উপরে নির্ভর করে ইত্যাদি। 4 নাম্বার মর্গেনথাউয়ের বক্তব্য, 4 নাম্বার নীতি প্রিন্সিপাল, যে দেখো পলিটিক্যাল বিচক্ষণতা ছাড়া, মর্গেনথাউ বলছেন রাজনৈতিক বিচক্ষণতা ছাড়া রাজনৈতিক মরালিটি হয় না। রাজনৈতিক যে মরালিটি, রাজনীতির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে যে মরালিটি গুরুত্ব পায়, সেই গুরুত্ব যেটা পাই সেটা নির্ভর করে পলিটিক্যাল বিচক্ষণতার উপর, দূরদর্শিতার উপর, পলিটিক্যাল, যার ফলে আমরা দেখি যে রাষ্ট্রনেতা বিচক্ষণ হলে ভবিষ্যৎ সেই রাষ্ট্রের ভালো হয়, আর বিচক্ষণ না হলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ ক্ষতি হয়। সাময়িক লাভ হতে পারে, ভবিষ্যৎ কিন্তু লাভ হবে না। 5 নাম্বার রাজনৈতিক এলাকা স্বাতন্ত্র থাকা দরকার। প্রত্যেকটা রাজনৈতিক এলাকা আছে সারা পৃথিবীতে, সেগুলো স্বতন্ত্রভাবে থাকা উচিত। 6 নাম্বার রাষ্ট্রগুলির মধ্যে সবথেকে বেশি সংখ্যক অর্থাৎ মোস্ট অফ স্টেটস কি করে, বেশিরভাগ রাষ্ট্র ফরেন পলিসিকে বিশ্বজনীনভাবে তুলে ধরবার চেষ্টা করে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্র তার ফরেন পলিসিকে বিশ্বজনীন অর্থাৎ বিশ্বের জনমত তার ফেভারে, তার ফরেন পলিসির কে বিশ্বাস করে, মান্য করে, সেদিকে লক্ষ্য রেখে তার ফরেন পলিসি তৈরি করে। এটা কিন্তু রিয়ালি করে না, এর আড়ালে কিন্তু সে ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধি করে। কি বললাম? তাহলে বিশ্ব জনমত নিজের ফেভারে আনার জন্যে বেশিরভাগ রাষ্ট্র তার ফরেন পলিসিতে একটা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। কিন্তু সত্যি সত্যি কি বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি তাদের ফরেন পলিসিতে থাকে? বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলির, যেগুলো শক্তিশালী রাষ্ট্র, যেটা বিভিন্ন দেশের অর্থনীতিকে ভেঙে দিচ্ছে, সামরিক শক্তিকে দুর্বল করে রাখছে, বিভিন্ন দেশের শিল্পায়নকে স্বনির্ভর হতে দিচ্ছে না, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর যে ইকোনমিক্যাল ক্রাইসিস স্থায়ীভাবে সমাধান হোক, এটা চাই না। তাহলে আমরা দেখছি যে বিশ্বজনীন যে জনমত তারা কিন্তু এটাকে মানে নিজের ফেভারে আনবার চেষ্টা করে, আর আড়ালে কি করতে চাই, আড়ালে নিজের, এটাই বাস্তববাদীর কথা। এটা হলো মর্গেনথাউয়ের বক্তব্য। এইবার বাস্তববাদী তত্ত্বের আমরা সমালোচনা করব। সমালোচনা 1 নাম্বার, বাস্তববাদী তত্ত্ব অতিরিক্ত স্টেট পাওয়ারকে গুরুত্ব দিয়েছে। দেখো, স্টেট পাওয়ার, সার্বভৌম রাষ্ট্র, তার শক্তি অবশ্যই থাকবে, সভরেন স্টেট, কিন্তু তার সভরেনকে এমনভাবে ব্যবহার করলো যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হলো, তাহলে সেই স্টেট পাওয়ার তো কাম্য নয়। এই তত্ত্বে স্টেট পাওয়ারকে গুরুত্ব দিয়ে ইডিওলজি মানে আদর্শ, বিশ্বের ভ্রাতৃত্ববোধের আদর্শকে গুরুত্ব দেয়নি। আর একটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কালচারকে উপেক্ষা করেছে, আর একটা এনভায়রনমেন্টকে বা প্রাকৃতিক যে পরিবেশ
বিশ্বে সেটাকে এই তত্ত্ব অস্বীকার করেছে। নাম্বার নাম্বার টু নাম্বার টু বাস্তববাদী তত্ত্বে শুধু লড়াই, বিদ্বেষ, প্রতিযোগিতা এইসব কথা বলা হয়েছে, কিন্তু লড়াই যেমন আছে, বিদ্বেষ যেমন আছে, দ্বন্দ্ব যেমন আছে, তেমনি পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা আছে, এ কথাও কিন্তু সত্য। পারস্পরিক আলাপ আলোচনা আছে, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় থাকে, অনেকটাই থাকে, এই সত্যকে এই বাস্তববাদী তত্ত্ব অস্বীকার করেছে। নাম্বার থ্রি সমালোচনা। এই কি সমালোচনা? পাওয়ার পরিমাপ করা যাবে তুলনার ভিত্তিতে। এই তত্ত্ব তো বলেনি পাওয়ারকে পরিমাপ করা যাবে, শুধু পাওয়ার বাড়াবে, যুদ্ধের পরিবেশ তৈরি হবে শুধু মিলিটারি ফোর্স বৃদ্ধির উপরে গুরুত্ব দিলে। ইয়ন চার্টারের যে নীতি, নিরস্ত্রীকরণ নীতি, সেটা লঙ্ঘিত হবে। তাহলে আমরা দেখছি এই তত্ত্ব পাওয়ারকে পরিমাপ করা যায় বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে। কার পাওয়ার বেশি? আমরা বলি সোভিয়েতের পাওয়ার বেশি, মার্কিন যুক্তরাষ্ট্রের পাওয়ার বেশি, এইসব বলি তো। এবার কার পাওয়ার বেশি এটা তো তোমার প্রমাণ করা যায় না, তবে তুলনামূলকভাবে আলোচনার ভিত্তিতে এই তত্ত্ব এটাকে তুলে ধরেনি। ত্রুটি এটা। 4 নম্বর ত্রুটি দেখো, ইন্টারন্যাশনাল পলিটিক্স, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে একটা সার্বজনীন যে সূত্র, সার্বজনীন যে ফর্মুলা, সেটা বাস্তববাদ তুলে ধরতে পেরেছে না? পারেনি। তাহলে সার্বজনীন সূত্র বাস্তববাদে আমরা পাইনি। নাম্বার 5 সমালোচনা। নাম্বার 5 কি? নাম্বার 5 রয়েছে যে গতিহীন তত্ত্ব। এই তত্ত্ব গতিহীন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টিকে তুলে ধরেছে। গতিহীন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়কে, রক্ষণশীল বিষয়কে গুরুত্ব, এখানে আন্তর্জাতিক সিস্টেম, আন্তর্জাতিক ওয়ার্ল্ড সিস্টেম, এইটাকে স্টেবল কন্ডিশনে আনার কথা বলেছে। কিন্তু স্টেবল কন্ডিশনে এনে একটা কনজারভেটিভনেসকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এটা প্রোগ্রেসিভ, আজকে বিশ্ব ডাইনামিক, সেই ডাইনামিক বিশ্বে এই তত্ত্ব উপযুক্ত না। এবার আমরা আলোচনা করব 6 নম্বর তত্ত্ব। 6 নম্বর তত্ত্ব কি? স্টেট অ্যাক্টরস, রাষ্ট্রের অ্যাক্টরসকে যেমন এই তত্ত্ব হাইলাইট করেছে, কিন্তু শুধু রাষ্ট্র অ্যাক্টর কি শুধু আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা পালন করে, আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণ করে? না, নন স্টেট অ্যাক্টর, এমএনসি, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, বিশ্ব ব্যাংক, ইউনো, আঞ্চলিক সংগঠন, এগুলির ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারিনি। এগুলি কথা না বলে, গুরুত্ব না দিয়ে বাস্তববাদী তত্ত্ব, রিয়ালিস্ট অ্যাপ্রোচ কিন্তু ত্রুটিপূর্ণ, এ কথা আমরা বলতে পারি। 7 নম্বর হচ্ছে হিউম্যান নেচার। দেখো, এই তত্ত্ব, বাস্তববাদী তত্ত্ব হিউম্যান নেচারে কি বলছে? মানুষ স্বার্থপর, কিন্তু বিদ্বেষপরায়ণ। কিন্তু মানুষ স্বার্থপর, বিদ্বেষপরায়ণ, এ কথা ঠিকই, কিন্তু তার পাশাপাশি মানুষের মধ্যে সহযোগিতার গুণ আছে, সহমর্মিতার গুণ আছে, আত্মত্যাগের গুণ আছে। আমরা দেখি বন্যা, খরা, ভূমিকম্প এবং পলিটিক্যাল স্টেবিলিটি একটা দেশের অভ্যন্তরে না থাকলে তখন অন্য দেশ তাকে সাহায্য করে। তাহলে এই যে হিউম্যান গ্রাউন্ডে একটা রাষ্ট্র আবার আরেকটা রাষ্ট্রকে সবসময় যে নয় সাম্রাজ্যবাদ কায়েম করার জন্যে হিউম্যান গ্রাউন্ডে সাহায্য করে সেখানে একটা আধিপত্য বিস্তার করতে চাই, এটা সব ক্ষেত্রে ঠিক নয়। ইস্ট পাকিস্তান ইন্টারভেনশন ইন্ডিয়ার, সেখানে হিউম্যান গ্রাউন্ডে সাপোর্ট পূর্ব পাকিস্তানের পপুলেশনকে, কিন্তু ইন্ডিয়া সেখান থেকে সেনা তুলে নিয়েছে। তাহলে এখানে আমরা দেখছি এই কথাটা এই তত্ত্বে বলা হয়নি আত্মত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা। অনেক রাষ্ট্রই আছে যে
এইগুলিকে গুরুত্ব দেয়, সহযোগিতাকে গুরুত্ব দেয়, সহমর্মিতাকে গুরুত্ব দেয়, আত্মত্যাগের উপর গুরুত্ব দেয়, অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টকে ক্ষুণ্ণ করেও অন্য রাষ্ট্রকে সাহায্য করে। নাম্বার 8, বিভিন্ন যে রাষ্ট্র আছে পৃথিবীতে, রাষ্ট্রগুলির মধ্যে বৈষম্য আছে। তোমরা জানো কোর স্টেট মানে পৃথিবীর উন্নত দেশ, নর্থের দেশগুলো এক কথায় উন্নত দেশ, সেমি পেরিফেরি স্টেটস উন্নয়নশীল দেশ, এমন দেশ আছে অনেকগুলো। আবার পেরিফেরি দেশ, পেরিফেরি প্রান্তিক দেশ, অনুন্নত দরিদ্র দেশ। এই যে বৈষম্য, এই বৈষম্য কিন্তু বাড়ছে, এই বৈষম্য বাড়ছে। আন্তর্জাতিক পলিটিক্স যত ডাইনামিক হচ্ছে, যত গতিশীল হচ্ছে, আজকে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এই যে এই বিষয়গুলো মানে গুরুত্ব পাচ্ছে, সেটা কিন্তু এই তত্ত্ব উল্লেখ করেনি। বৈষম্যকে দূর করতে হবে এই তত্ত্ব কিন্তু বলেনি। নেক্সট 9 নাম্বার, ন্যাশনাল ইন্টারেস্ট সবসময়ই বৈধ ও নৈতিক সম্পূর্ণ নাও হতে পারে। জাতীয় স্বার্থ বৃদ্ধি করা, ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দেওয়া সবসময় বৈধ না হতে পারে, অন্যায়ভাবেও ন্যাশনাল ইন্টারেস্ট পরিপূর্ণ করতে পারে, ফুলফিল করতে পারে। এটা ভ্যালিড না হতেও পারে, এর ভ্যালিডিটি আছে কি না এটা না ভেবেই তার ন্যাশনাল ইন্টারেস্টকে বৃদ্ধি করছে, সাম্রাজ্যবাদী, নগ্ন সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করছে। তাহলে এই তত্ত্ব এই কথা বলেনি কো, এই বিষয়টাকে তুলে ধরেনি কো। তাহলে আমরা দেখলাম 9টা পয়েন্টে আমরা আলোচনা করলাম। তবুও তোমার রিয়ালিস্ট অ্যাপ্রোচ, বাস্তববাদী তত্ত্ব আইআরের ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই তত্ত্ব তোমার প্রাধান্য বিস্তার করেছিল দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে। এই তত্ত্বের উদ্ভব এবং তার বিকাশ, এবং পরবর্তীকালে এই তত্ত্বের ঐতিহাসিক গুরুত্ব আছে। এই তত্ত্বে আমরা যেমন আড়ালে ন্যাশনাল ইন্টারেস্টকে পূরণ করতে চাই, আবার সময়ে প্রকাশ্যেও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই আমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে আমরা এই সাবেকি বাস্তববাদী তত্ত্বের ঐতিহাসিক গুরুত্বকে আমরা অস্বীকার করব না। ওই পরিস্থিতিতে, সমকালীন পরিস্থিতিতে, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে, যেমনটি তোমার আদর্শবাদী তত্ত্বে তোমরা জেনেছ যে প্রথম মহাযুদ্ধ পর থেকে দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত এই 20 বছরে আদর্শবাদী তত্ত্ব যেমন প্রাধান্য বিস্তার করেছিল, খুব প্রয়োজন ছিল, তেমনিভাবে এই রিয়ালিস্ট অ্যাপ্রোচটাও কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে এটা প্রাধান্য বিস্তার করেছিল, এবং এই তত্ত্বের ঐতিহাসিক গুরুত্ব আছে। এই বলে আজকের আমি আলোচনা শেষ করব।